গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। আজকে আপনারা আমাদের টেকনিক্যালি আমাদের কোর্সের ক্লাসটার আজকে সেকেন্ড ক্লাস। আমাদের ক্লাস টুতে আমরা আজকে জয়েন করতে যাচ্ছি। বাট আজকের ক্লাসে কিছু আজকে এবং নেক্সট ক্লাসে বোধহয় আমাদের কিছু গেস্টরা থাকবেন। আপনারা একটু চ্যাট বক্সে এইটা আমাকে লিখে দেবেন যে যারা যারা আজকে প্রথম সেশনে অ্যাটেন্ড করছেন। ঠিক আছে, একটু দেখুন চ্যাট বক্সটা ওপেন আছে। রাইট ডাউন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ইউ এ ফ্রেশ অ্যাটেন্ডেন্ট? এই তো, রাকিব যেভাবে লিখেছে ফার্স্ট ক্লাস লিখেছে। তো এটা একটু লিখে দেন সবাই, যাদের যাদের ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করছেন আপনারা কাইন্ডলি একটু লিখে দেন। তো মিনওয়াইল আমরা শুরু করতে যাচ্ছি। আনমিউট করার অপশনটা দিচ্ছি সবাইকে। কেমন আছেন সবাই? আমাদের রেকর্ডিংটাও স্টার্ট হয়ে গেছে। অন দ্য রেকর্ড বলেন সবাই কেমন আছেন। ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? আলহামদুলিল্লাহ ভাইয়া, ঈদ মোবারক। নাসিম বিল্লাহ স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন সোহাগ, স্যার? হ্যাঁ, ভালো আছি সোহাগ। অনন্য কোথায়? স্যার অনন্য ভালো আদাব। আছে? হ্যাঁ, জিৎ ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? আছে। খুবই ভালো আছে ভাইয়া। ঈদের পর আবার আপনার জয়েন করলাম। আজকে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাসটা, স্পিকিং ক্লাস টু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর, আডমিট করতে পারতেছিলাম না মনে হয়, দেখি এখন তোমার। ঈদ হাবিবুর মোবারক কে স্যার। আজকে, হ্যাঁ হাবিবুর, এটা কিন্তু করা যাবে না নেক্সট ক্লাস থেকে। আচ্ছা যাই হোক, ওকে। আর সো যেটা বলছিলাম, উম, যে আমাদের আজকে হচ্ছে ক্লাস আছে। আজকে আমাদের স্পিকিং ক্লাস সেকেন্ডটা হতে যাচ্ছে। আর আগামীকালকে সন্ধ্যা 7টায় আমাদের কিন্তু এক্সামিনি সেশন আছে, ওটাও আমাদের কিন্তু খুব জরুরি একটা ক্লাস। সো আমাদের প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবারের সন্ধ্যা 7টায় এক্সামিনি সেশন হচ্ছে। এই ক্লাসটাতে আমরা জয়েন করার চেষ্টা করব এখন থেকেই। আর শুক্রবারে আমাদের স্পিকিং এর সেশন হবে। আর শনি সোম বুধবারের রাত 10টায় আমাদের হচ্ছে রেগুলার ব্যাচের ক্লাস চলবে। তো আমরা প্রথম থেকে হচ্ছে এই ক্লাসগুলো দিনে মানে একটা করে অন্তত প্রতিদিনে আপনাদের হচ্ছে একটা করে অন্তত ক্লাস থাকতেছে। আপনারা সবাই একটু ক্লাসগুলোতে অ্যাটেন্ড করুন। আমরা খুব বেশি দিন তো আর আসলে প্রিপারেশন নিব না, 2 মাস থেকে 3 মাস প্রিপারেশন নেন। তা না, এই প্রতিদিনের একটু একটু করে আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন, তাহলে দেখবেন অল্প সময়ে আইএল টেস্ট আপনাদের একদম মানে দখলে চলে এসেছে। 3 মাস পর আপনাদের আর এটা নিয়ে প্রিপারেশন মানে প্র্যাকটিস তো করতে হবে না। 3 মাসের মধ্যে পরীক্ষাও দিয়ে একদম 7 স্কোর তুলে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। যারা যারা ঈদের পরে অ্যাডমিশনটা নিয়েছেন, একটা ক্লাস আমাদের ঈদের আগে হয়ে গেছে, এই ক্লাসটা যারা মিস করেছেন তারা ওরিড হবেন না। ফার্স্ট ক্লাসটা আপনাদের আমি এই জন্য আসলে আপনাদের লিস্টে রাখছিলাম যে কারা কারা আজকে থেকে শুরু করছেন। আজকের ক্লাস আপনাদের বুঝতে একদম সমস্যা হবে না। এবং যারা যারা আগের ক্লাসটা মিস করলেন আর কি, আজকে ফার্স্ট ক্লাসে যারা অ্যাটেন্ড করেছেন, আগের যে ক্লাসটা মিস করেছেন আমি আপনাদের নামের লিস্ট আলাদা করে রাখছি। আপনাদেরকে আলাদা করে আমি এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে আলাদা করে আপনাদের সাথে বসে প্রথম ক্লাসটা আমি আপনাদের আবার নিয়ে দিব, যারা প্রথম ক্লাসটা মিস করলেন আর কি। ঠিক আছে? রাকিব জুনে পরীক্ষা দেবে, কোনো সমস্যা হবে না রাকিব। আমরা ফুল আজকে আমি আপনাদের সাথে ফুল সিলেবাসও শেয়ার করেছি, রাইট? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 602 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফুল সিলেবাস শেয়ার করেছি যে আমাদের কোর্সের ক্লাসগুলো কত তারিখ পর্যন্ত আসলে চলবে এবং আমাদের ফুল কোর্সটা কিভাবে আগাবে। সো আমাদের ফুল কোর্সের যে কোর ক্লাসগুলো, মেইন যে ক্লাসগুলো, সেটা হচ্ছে 30টা ক্লাস। এই কোর ক্লাসগুলোর মধ্যে আমাদের এই প্রথম ক্লাসটা আসলে হয়েছে স্পিকিং ক্লাস 1। আমরা আজকে স্পিকিং ক্লাস 2 করতে যাচ্ছি, বক্স অ্যাপ্রোচের ক্লাস। স্পিকিং এর আমাদের 7টা ক্লাস আছে। 7টা ক্লাস পরে আমাদের একটা স্পিকিং টেস্ট হবে। তারপর লিসনিং এর 7টা ক্লাস আছে। তারপর রিডিং এর 8টা ক্লাস এবং রাইটিং এর 8টা ক্লাস। সো এই 30টা আমাদের কোর ক্লাস, যেগুলো মিস করা যাবে না একেবারেই। আর এর বাইরে এই ক্লাসগুলো হবে সব শনি সোম বুধ রাত 10টার সময়। আর এর বাইরে আমাদের এক্সামিনি সেশন মানে এক্সামের প্রিপারেশনের জন্য এক্সামিনি সেশন, শুক্রবারের স্পিকিং সেশন আমাদের হবে, যেগুলো হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারে এবং শুক্রবারে। ওই ক্লাসগুলো একটা দুটো মিস হলেও সমস্যা নাই, বাট যারা ভালো স্কোর করতে চাচ্ছেন তারা ওই ক্লাসগুলো আসলে মিস করেন না। ওকে। সো এই সিরিয়াল অনুযায়ী স্পিকিং এর প্রথম ক্লাসের পর আজকে আমরা বক্স অ্যাপ্রোচ ক্লাস 2টাতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো সবাই যারা আজকে প্রথম অ্যাটেন্ড করছেন তারাও একটু দেখেন যে আপনাদের কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। স্পিকিং এর ক্লাসগুলোকে আমরা কেন এভাবে ডিজাইন করেছি এটার পিছনে আমি এর আগে যেটা আপনাদের বলেছি মিটিকুলাস প্ল্যানিং আসলে আছে। আমরা আম, আমরা আরেকটা বোনাস ক্লাসও করেছিলাম অবশ্য, সেটা হচ্ছে ক্লাস 0 ছিল আন্ডারস্ট্যান্ডিং ক্রাইটেরিয়া।
এই সেশনটাও যারা আজকে প্রথম শুরু করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে এই সেশনটাও এক্সট্রা আবার নিয়ে দেব। তো আন্ডারস্ট্যান্ডিং ক্রাইটেরিয়ার সেশনে আমরা মোটামুটি জেনেছি যে স্পিকিং এর 4টা এরিয়ার উপরে স্কোর করা হয়। আজকে সেটার ব্যাপারে একটু আমি আপনাদের হিন্টস দিব। দেন আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি স্যান্ডউইচ মেথড নিয়ে, যেটা পার্ট 1 এর প্রশ্নকে অ্যান্সার করার জন্য লাগে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে পার্ট 2, স্পিকিং এর পার্ট 2, কিউ কার্ড সলভিং অ্যাপ্রোচটাকে নিয়ে। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে পার্ট 3 কে কিভাবে বর্ণনা করতে হয় সেটার উপরে ট্রেনিং, এবং এরই সাথে সাথে আমাদের বেসিকটা শেষ হবে আইএলটিএস এর স্পিকিং এর। পরের যে 3টা ক্লাস, 4, 5 এবং 6, এই 3টা ক্লাস হচ্ছে আমাদের স্কোর বাড়ানোর ক্লাস। মানে আমরা স্পিকিংটা বেসিকটা বুঝে নেওয়ার পর এখান থেকে আমরা স্কোর বাড়ানোর জন্য প্রিপারেশনটা, প্র্যাকটিসটা এখানে করব। ফাইনাল যে ক্লাসটা খুবই জরুরি একটা ক্লাস, এবং এই ক্লাসটা এত জরুরি যে এই ক্লাসটার রেকর্ড আপনাদেরকে আরো একবার পরীক্ষার আগে আমি অন্তত 2বার আপনাদেরকে এই রেকর্ডটাই শুধু রিভাইজ করাবো। সেই 7 নম্বর ক্লাসটা এই জন্যই এত বেশি জরুরি। ফাইনাল স্পিকিং টেস্ট দেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই 7 নম্বর ক্লাসটা আরো একবার দেখে যেতে হবে। এনিওয়ে, চলুন আমরা আমাদের আজকের ক্লাসটাতে জয়েন করি। স্পিকিং ক্লাস 2-তে যখন আমরা যাচ্ছি, তার আগে আমরা একটা ছোট্ট কাজ করে নেব। সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে কি পড়েছি সেটার একটা ছোট্ট রিক্যাপ করব। যারা আগের ক্লাসটা মিস করেছেন তারাও আশা করি একটু হলেও বুঝতে পারবেন। এর আগের ক্লাসে আমরা স্যান্ডউইচ মেথড নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা দেখেছি যে একটা স্পিকিং এর প্রশ্নগুলোকে, কিছু প্রশ্ন আছে, স্পেশাল কিছু প্রশ্ন আছে যেগুলোতে আমরা স্কোর তোলার চেষ্টা করব, এবং সেই প্রশ্নগুলোকে আমরা হচ্ছে স্টার্টিং, বডি এবং ফিনিশিং এই 3টে স্টেপে ভাগ করে বলবো। যারা এর আগের ক্লাসটা করেছেন আপনাদের কি মনে আছে স্পিকিং এর পার্ট 1 এর কোশ্চেনকে আমি 2 ভাগে ভাগ করে বলেছিলাম? কোন ভাগের নাম কি কারো কি মনে আছে? কেউ বলতে পারবে? যে বলতে পারবে তাকে কফি খাওয়াবো। দেখে আনমিউট করে বলেন তো। স্পিকিং এর পার্ট 1-এর 2 ধরনের প্রশ্ন আসে, একটাকে কি বলে আরেকটাকে কি বলে, কার মনে আছে? মনে নাই? দেখি কফি কেউ জিতছে কিনা। আর 10 সেকেন্ড। আচ্ছা, পার্ট 1-এর যে প্রশ্নগুলো সেখানে 2 ধরনের প্রশ্ন আসে। এক ধরনের প্রশ্নকে, এই ধরনের প্রশ্ন, এগুলোকে বলে হচ্ছে জেনারেল ইনফরমেশন। আর এই টাইপের প্রশ্ন যেটাকে ইলাবোরেট করতে হবে সেটা হচ্ছে কমেন্ট বা ভিউ। হুম। তো এটার রেকর্ডিং আমাদের কালকে ফেসবুক গ্রুপটা ওপেন হয়ে গেলে রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো কমেন্ট বা ভিউ টাইপের প্রশ্নেই আমরা আসলে স্যান্ডউইচ মেথডটা অ্যাপ্লাই করব। জেনারেল ইনফরমেশন কোশ্চেনে না, ওটা তো প্রয়োজন নেই আসলে। তো আমরা এখানে দেখেছি স্পিকিং এর কোশ্চেনটাকে 3টে অংশে ভাগ করে বলতে: স্টার্টিং, কোশ্চেনকে প্যারাফ্রেজ করে অ্যান্সার শুরু করা; বডি, 2-3টা পয়েন্টকে আলাদা আলাদা সেন্টেন্স আকারে বলা; এবং একটা কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করে বলা। আমরা গত ক্লাসে কানেক্টিভ ওয়ার্ডস এর একটা লিস্ট শেয়ার করেছিলাম, যেটা প্রথম ক্লাস যারা মিস করেছেন তাদেরকে আমি শেয়ার করে দেব এই সপ্তাহের ওই সেশনটার পরে। ফিনিশিং এ আমরা কোশ্চেনকে আরো একবার প্যারাফ্রেজ করে অ্যান্সারটা শেষ করছি। সো এটাই আমরা আসলে স্যান্ডউইচ মেথড বলছি। স্যান্ডউইচের মতো কোশ্চেনকে মডিফাই করে শুরু করা, কোশ্চেনকে মডিফাই করে শেষ করা, আর এই আসল অংশগুলোকে মিডলে রাখা। তো এটার উপর আমরা একটা স্যাম্পল কোশ্চেন তৈরি করেছিলাম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউর নেম? Well, my name is significant in many ways. First of all, it has a religious connection. It's Arabic, the language of my family's religion. এটা আমার নিজের নামের ব্যাপারে বলছিলাম। Moreover, my name also has a beautiful meaning. It means a wise person. That's why these are the significance of my name. কোশ্চেনকে মডিফাই করে শুরু করা, কোশ্চেনকে মডিফাই করে শেষ করা, এবং আসল যে পয়েন্টগুলো সেগুলোকে 2টা কানেক্টিভ ওয়ার্ডস দিয়ে ইউজ করা। এটাই ছিল আমাদের স্যান্ডউইচ মেথড, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাস এখন থেকে শুরু হচ্ছে। আইএলটিএস স্পিকিং টেস্টের বেসিক ইনফরমেশন দিয়ে আপনাদের শুরু করি। আইএলটিএস এর স্পিকিং টেস্টটা বর্তমানে 2025-এ 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট। নট লেস দেন 11 মিনিট, নট মোর দেন 14 মিনিটস, এইটা হচ্ছে বর্তমানে নিয়ম। ঠিক আছে? 11 থেকে 14 মিনিটের এই টেস্টটাই আপনাদেরকে 11 থেকে 14 মিনিট মাত্র আপনাদের প্রিপারেশন মানে পারফর্ম করতে হবে। 14 মিনিট কত কম সময় সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা কিন্তু ইতোমধ্যে 15 মিনিট কাভার করে ফেলেছি আপনারা আজকের ক্লাসে জয়েনের পরে। ঠিক আছে?
এবং আমাদের রেকর্ডিং স্টার্ট করার পর আমরা 10 মিনিট কভার করে ফেলেছি। সো 11 থেকে 14 মিনিট এত কম সময় আসলে, ভেরি লিটল টাইম, ভেরি লিটল টাইম, ইয়েট সো মাচ টু ডু। কারণ আমাদের স্কোর তুলতে হবে। স্পিকিং টেস্ট একটা পারফরমেন্সের টেস্ট। ইউ নিড টু পারফর্ম ইন অর্ডার টু গেট এ স্কোর। আমি প্রথম অংশে একটু আপনাদের প্রেজেন্টেশন দিয়ে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রেজেন্টেশন আসতেছে। আপনাদের প্রত্যেককে কিন্তু আজকে প্রেজেন্টেশন দিতে হবে, প্রত্যেককে আজকে কথা বলতে হবে। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকআউট রুম সেশনে যাবো। So, সবাই যে যে জায়গায় আছেন অ্যালার্ট থাকুন। আমরা যখন ক্লাসে জয়েন করব এই সময়টাতে আপনাদেরকে সত্যি সত্যি ক্লাসেই থাকতে হবে। অন্য কোনো কাজ করার ফাঁকে কিন্তু আমার এই 30টা সেশন, মূল সেশনস গুলো, প্লাস আপনাদের যে আরো 36টা এক্সট্রা ক্লাস, এবং আপনাদের আরো যে 24টা প্র্যাকটিস সেশন থাকবে, এই সেশন গুলোর সময় অন্তত এই 2 থেকে 3টা মাস আপনারা ক্লাসে যখন জয়েন করছেন, ক্লাসেই জয়েন করুন। ঠিক আছে, অন্য কোনো কিছু কিন্তু করা যাবে না। So, আমি যাকে ডাকবো কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে কিন্তু সামনে এসে বলার চেষ্টা করতে হবে। ইটস আ মাস্ট, এটা করতে হবে। স্পিকিং ক্লাসে অন্য কোনোভাবে ইমপ্রুভ কিন্তু করা যাবে না। সো আবার ব্যাক করছি। স্পিকিং এর এই 11 থেকে 14 মিনিটের অংশকে 3টা ভাগে ডিভাইড করা হবে। প্রথম অংশটুকু হচ্ছে পার্ট 1, যেখানে 4 থেকে 5 মিনিট আপনাদের কনভারসেশন করানো হবে ফ্যামিলিয়ার টপিকের উপরে। এটা পার্ট 1 এর প্রশ্ন। গত ক্লাসে, ক্লাস 1 আমরা এটা দেখেছি। এর পরের অংশটুকু হচ্ছে পার্ট 2, যেখানে আপনাদেরকে ওভারঅল টাইম হচ্ছে 4 মিনিট। এখানে একটা কিউকার্ড প্রেজেন্টেশন আছে, এবং এই টপিকগুলো ফ্যামিলিয়ার টপিক হবে। আজকে আমরা এইটা আলোচনা করব। তারপরে হচ্ছে পার্ট 3। পার্ট 3 হচ্ছে আবারও 4 থেকে 5 মিনিট, আমাদের পার্ট 1 এর মতোই, 4 থেকে 5 মিনিট। এখানেও হচ্ছে কনভারসেশন, মানে এক্সামিনার আবার আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এটাকে সেমি ফ্যামিলিয়ার টপিক বলে। এটা আমরা আমাদের আগামী সেশন, অর্থাৎ 7 তারিখের আমাদের যে ক্লাস আছে, সেই ক্লাস আমরা এটা দেখব। তো আজ আমরা দেখতে যাচ্ছি কিউকার্ড সেশনের উপরে। ঠিক আছে, এই জায়গায় এসে আমরা একটু মনে করব আরেকবার আইএলটিএস এর স্পিকিং টেস্টের স্কোরটা কিভাবে করা হয়। আইএলটিএস এর স্পিকিং টেস্টে স্কোর করা হয় 4টা এরিয়ার উপরে। এই 4টা এরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্স, এবং প্রোনাউন্সিয়েশন। এই 4টা কন্টেন্টের উপরে আমাদের ডিটেল একটা ক্লাস আছে, ক্লাস 00। এটা ফেসবুকে আপলোড হবে কালকে আপনাদের। আপনারা এটা দেখে নিন, বা এটার বিষয়ে আপনাদের মানে কিছু কম বুঝতে সমস্যা থাকলে আমাদের সামনে প্র্যাকটিস ক্লাসও হয় এগুলোর উপরে, সেখানে আপনারা আরেকবার এটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। আজকে সংক্ষেপে একটু দেখাচ্ছি। এই 4টা বিষয়ের উপরে প্রতিটার উপরে 25% করে স্কোর আছে। মানে সবগুলোর কন্ট্রিবিউশন সমান, আপনাকে সব বিষয়ে পারফরমেন্স করতে হবে। ওভারঅল আপনি যদি 7, 7.5 বা যে যে স্কোরটা করতে চাচ্ছেন, 7 to 7.5 পাওয়ার জন্য এই 4টা এরিয়ায় কি কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে আমাদের ielts.org তে যে ডেসক্রিপশনটা দেয়া আছে, এটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এবং ওই ডেসক্রিপশনটার পিডিএফটাও আপনাদের গ্রুপে শেয়ার করা হবে। তো প্রথম অংশ হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে হচ্ছে আপনি কতটুকু ন্যাচারালি কথা বলতে পারছেন। হ্যাভ টু স্পিক উইদাউট মাচ এফোর্ট। আপনার কথায় যেন মনে না হয় যে আপনার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ওকে, আরো একটা জিনিস, স্পষ্টতা থাকা আর কি। হ্যাভ টু ইউজ কানেকটিভস, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, দ্যাটস ওয়াই, এগুলোকে কানেকটিভস বলে। এই জিনিসগুলো আপনার স্পিকিং এর ভেতরে এক্সামিনার দেখবে যে আপনি বলতে পারছেন কিনা, আপনি জানেন কিনা এই জিনিসগুলো। এই জায়গায় এসে আবার আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি, যারা আজকে প্রথম আমার এই সেশনে জয়েন করছেন, একটু চ্যাট বক্স আপনারা একটু লিখে রাখুন যে টুডে ইজ মাই ফার্স্ট ক্লাস অর সামথিং। আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, কারণ আপনাদের সাথে এক্সট্রা একটা সেশন হবে যারা যাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে। প্রিভিয়াস আমাদের আরেকটা প্র্যাকটিস সেশন ক্লাস হয়েছে, আমাদের একটা স্পিকিং ক্লাস 1। তো সেটা আমি আপনাদেরকে কাভার করে দেবো। সো যারা আগের ক্লাসটা মিস করেছেন, একটু চ্যাট বক্সে লিখে রাখুন। তো নেক্সট হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সাজেদ, ঠিক আছে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে দুটো জিনিস আছে 7 এর জন্য। ঠিক আছে, ঠিক আছে। জিত, আচ্ছা, তহিদুর, তুহিন, সৈকত,
আপনাদের প্রথম ক্লাস আপনারা একটু জাস্ট আমাকে মেনশন করে রাখুন। আপনাদের সাথে আগের ক্লাস যেটা আপনাদের মিস হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে কাভার করে দেব। হুম। আর আপনারা আজকে ক্লাসের শেষে আমাকে এটাও রিপোর্ট করবেন যে আগের ক্লাস না করেও আজকের ক্লাসটা সেকেন্ড ক্লাসটা বুঝতে আপনাদের সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে, এটা আপনারা আমাকে জানাবেন। সো আগের ক্লাস যাদের মিস হয়েছে চ্যাট বক্সে আপনারা একটু আমাকে মেনশন করে রাখেন, আমি আপনাদেরকে আলাদাভাবে আয়োজন করব। নাও, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আপনাদেরকে একটা জিনিস শুধু চাচ্ছে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে। আজকে আমরা এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে আমরা আসলে কাজ করব ক্লাস নাম্বার 6-এ। কমপ্লেক্স সেন্টেন্স আমি আপনাদের কিছু প্র্যাকটিস করাবো, ওগুলো নিয়ে আপনারা 7 to 7.5 পাওয়ার জন্য সেগুলোই আপনাদের জন্য এনাফ হবে। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারিতে তিনটা জিনিস চাচ্ছে: লেস কমন ভোকাবুলারি এবং ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজ এবং রেঞ্জ অফ ভোকাবুলারি। আমরা আজকের প্রথম ক্লাস এবং আজকে আমরা শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজের উপরে জোর দেব। লেস কমন ভোকাবুলারি এবং রেঞ্জ অফ ভোকাবুলারির উপরে আমরা কাজ করব হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর ক্লাসটাতে। ঠিক আছে। ফাইনালি প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের কিছু প্রনাউন্সিয়েশন ফিচার শো করতে হবে এবং আপনাদের যেন উচ্চারণে ক্ল্যারিটি থাকে। আপনাদের আঞ্চলিকতার যদি কোনো উচ্চারণের সমস্যা থেকে থাকে সেটা যেন আপনাদের স্পিচের উপর প্রভাব না ফেলে। এটার জন্য আমি আপনাদেরকে একটা ব্যায়াম করাবো, টাং টুইস্টারের ব্যায়াম। টাং টুইস্টারের ব্যায়ামটা আমি আপনাদের সাথে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টার একটা স্পেশাল সেশনে করব, প্রতি শুক্রবার সন্ধ্যা 7টার স্পিকিং সেশনে। আর আপনাদের প্রনাউন্সিয়েশন ফিচারের উপরে আর একটা সেশন আমি আগামী ক্লাসেই নিব, ক্লাস নাম্বার 3-তে। এক্সটেন্ডিং অ্যাপ্রোচে সেদিন আমরা পিআর, প্রনাউন্সিয়েশন ফিচারের উপরে আমরা প্র্যাকটিস করব। সো এইটা হচ্ছে আমাদের 7 to 7.5 এর রিকোয়ারমেন্ট এবং আমাদের এই কোর্সের ক্লাসের বেসিক টার্গেট হচ্ছে এই পর্যন্ত আগে পৌঁছানো। আপনাদের মধ্যে অনেকেই এর চাইতে বেটার স্কোর করতে ডিজার্ভ করেন, আপনার এর চাইতে বেটার স্কোর করার আপনাদের কোয়ালিটি আছে। সো তার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করে দ্রুত আপনাদেরকে যে টাস্কগুলো দেবো সেগুলো আপনারা দ্রুত কমপ্লিট করে 7 লেভেলে যারা পৌঁছে যাবেন, তারপর বাকি তাদের যারা অগ্রিম 7-এ পৌঁছে গেছেন, তারপর আমি আপনাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেব যে 7-এর উপরে পাওয়ার জন্য এবার আপনাদের কি কি করতে হবে। আর বাদ বাকি যাদের 7 to 7.5 পেলেই চলবে, আপনারা হচ্ছে মোটামুটি এই টার্গেট গুলোকে মাথায় রেখে আমার সাথে প্র্যাকটিস করবেন। তো এর উপর বেস করে আজকের কোশ্চেন টাইপটার ক্ষেত্রে আমরা একটু দেখি। আজ আমাদের টার্গেট হচ্ছে স্পিকিং এর পার্ট 2, কিউ কার্ড টপিক প্রেজেন্টেশন, যেটা আমরা বলছি। আমরা এটার কিছু স্যাম্পল এখন দেখব এবং স্যাম্পল দেখার পরে আমরা প্র্যাকটিসটা শুরু করে দেব। লেটস হ্যাভ এ লুক। স্যাম্পল কোশ্চেন আপনারা এখন দেখছেন। স্যাম্পল কোশ্চেনে আমরা যে স্যাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে কেমব্রিজ 17-এর টেস্ট 1, টেস্ট 2। আমরা আইএলটিএস এর প্রিপারেশনটা মূলত নিচ্ছি কেমব্রিজ 15 থেকে কেমব্রিজ 19, 15 থেকে 19 পর্যন্ত বইগুলোর উপরে, যার মধ্যে 15 থেকে 18 পর্যন্ত বইয়ের প্র্যাকটিস আমরা কোর্সের এই ক্লাসগুলো, তারপর রবি মঙ্গল বৃহস্পতিবারের আমাদের যে এক্সট্রা প্র্যাকটিস ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা করব। আর 19টাকে আমরা রেখে দেবো হচ্ছে কোর্সটা শেষ হওয়ার জন্য। কোর্স শেষ হওয়ার পরে 19 থেকে আমি আপনাদের মক টেস্ট নিব। আরো মক টেস্ট আপনাদের আছে, কিন্তু 19 থেকেও আমি আপনাদের মক টেস্ট নিব। সো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে কেমব্রিজ 19 বইটা এই মুহূর্তে আপনারা ওপেন করবেন না বা প্র্যাকটিস করবেন না। কোর্সের সাথেই আপনারা বই ফ্রি পাচ্ছেন। কেমব্রিজ 15 থেকে 19 পর্যন্ত আপনারা বইগুলো ফ্রি পাবেন। এই বইগুলো আপনারা রিসিভ করবেন হচ্ছে লিসনিং এর ক্লাস শুরু হওয়ার আগে। হুম। কারণ স্পিকিং এর এই ক্লাসগুলোতে আপনাদের বই লাগবে না। আর এই সময়টার ভিতরে আমাদের ওই যে সুন্দরবন কুরিয়ারের যে লোকজন আছে ওরা মোটামুটি ম্যানেজ করে আপনাদেরকে বইগুলো পাঠানো শুরু করবে। আপনারা বইগুলো সব রিসিভ করে ফেলবেন লিসনিং এর আগে। এই সময় আপনাদের কোনো বই লাগবে না, এই সময় আপনাদের কিছু নোট লাগবে, কোশ্চেন স্যাম্পল লাগবে, ইম্পর্টেন্ট কোশ্চেন স্যাম্পল অ্যান্সার লাগবে, গাইডলাইন লাগবে। এই সবগুলোই পিডিএফ আকারে আমি আপনাদের কোর্স যখন চলমান আজকে থেকে শুরু করে আমি আপনাদের সাথে দেয়া শুরু করব, শেয়ার করাটা শুরু করে দেবো। আজকে থেকেই শেয়ারিংটা শুরু হবে। আজকের ক্লাসের পরে আমি আপনাদের স্পিকিং এর পার্ট 1-এর নোটটা এবং পার্ট 2 নোটটা আমি আপনাদেরকে দেবো। স্পিকিং এর পার্ট 1-এর
100 কোশ্চেনের একটা নোট আছে যেটা আপনাদের লাগবে। আর আজকে আপনাদের লাগবে হচ্ছে 20 ইম্পর্টেন্ট কিউ কার্ডস এর নোট। আজকের ক্লাসে পরে হোমওয়ার্কের জন্য ওটা লাগবে। আজকের ক্লাসে পরে এই দুটো নোটই আপনারা পেয়ে যাবেন। এনিওয়ে, আবার চলুন আমরা একটু ব্যাক করি কোশ্চেনের দিকে। তো স্ক্রিনে এই মুহূর্তে আমি আপনাদেরকে কেমব্রিজ 17-এর দুটো প্রশ্নকে দেখাচ্ছি কিউ কার্ডের। আপনারা একটু আমার সাথে জয়েন করুন এবং দেখুন এই কিউ কার্ড দুটোর মধ্যে আপনারা কোনো মিল পাচ্ছেন কিনা। মনে রাখবেন এখন থেকে আপনাদের কিন্তু কন্ট্রিবিউশনটা শুরু হয়ে যাবে। আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি সবার জন্য। তার কারণ আমি আপনাদের কাছে এখন একটা জিনিস জানতে চাইবো। আপনাদেরকে মিউট করে আমি আপনাদেরকে টাইমার অন করে দিব। এখন একটা একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, যে প্রশ্নটার জবাব দেওয়ার জন্য আপনারা 15 সেকেন্ড সময় পাবেন। 15 সেকেন্ডের মধ্যে চ্যাট বক্স আপনাদের লিখতে হবে। প্রশ্নটাতে আমি আসতেছি, তার আগে আমি টপিকটা পড়ে নিই। Describe the neighborhood you lived in when you were a child. You should say where in your town or city the neighborhood was, what kind of people lived there, what it was like to live in this neighborhood, and explain whether you'd like to live in this neighborhood in the future. ছোট্ট একটা প্রশ্ন এখন আমি আপনাদের করব। সবাই রেডি প্রশ্নটা জবাব দেওয়ার জন্য? চ্যাট বক্সে এখনই আপনাদেরকে লিখতে হবে। প্রশ্নটা হচ্ছে, নেইবারহুড মানে কি? এটার সিনোনিম লিখতে পারেন অথবা বাংলায় আপনারা চ্যাট বক্সে এটা জবাব লিখতে পারেন। নেইবারহুড মানেটা লেখার জন্য আপনারা সময় পাচ্ছেন 30 সেকেন্ডস। চ্যাট বক্সে সবাই একটু লেখা শুরু করুন, দেখি কার কার অ্যান্সার কারেক্ট হয়। 30 সেকেন্ড মনে হয় বেশি হয়ে যাচ্ছে, সবাই তো দেখি লিখিয়ে ফেলতেছে এখন। ডিরেক্ট মেসেজ দিচ্ছেন অবশ্য, ওকে ফাইন, সমস্যা নেই। হুম, আর 10 সেকেন্ড আছে। এখনো বাকি আছেন হচ্ছে প্রায় 15 জন, যারা এখনো লিখেন নাই কিন্তু আপনাদের অ্যান্সার। 3, 2, 1, 0 আমাদের জবাব দেওয়ার অপশনের সময়টা শেষ হয়ে গেল এর সাথে সাথে। এবার ওকে, ঠিক আছে। নেইবারহুড মানেটা কি? নাও মনে রাখি আমরা। আমরা অনেকেই কারেক্ট আনসার দিচ্ছি, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছি, কেউ কেউ ভুল আনসার দিয়েছি। আমি যেহেতু স্টুডেন্টরা ভুল করে এটা জানি, সেজন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম। যাই হোক, ভুল করলেও সমস্যা নেই। নেইবোর মানে হচ্ছে আসলে কিন্তু প্রতিবেশী, আর নেইবারহুড, নেইবারহুড, এই হুড শব্দটা না, এই হুড মানে কিন্তু এলাকা। তো নেইবারহুড আসলে বাড়ির বাড়ির পাশের এলাকা। ঠিক আছে, মনে থাকবে। তাহলে নেইবর মানে হচ্ছে প্রতিবেশী, কিন্তু নেইবর মানে কিন্তু বাড়ির পাশের এলাকা। সো এটা আমরা অনেক সময় ভুল করি বলেই আমি আপনাদের কাছে আসলে জানতে চেয়েছি। আর একটা উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটু লেখা শুরু করানো। ঠিক আছে। তো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন আজকে, তারা সবাই হচ্ছেন চা বিজয়ী। আপনাদের সবাইকে আমি যারা যারা কারেক্ট জবাব দিয়েছেন, এলাকাটা এলাকা বলেছেন আর কি, যারা যারা এলাকা বলেছেন সবাই, আপনাদের সবাইকে স্পেশাল আমি চা খাওয়াবো। বসুন রবীন্দ্র সরোবরে, আমরা একটা মিট করব সামনেই, 602-এর সবাই। তো তখন যারা আজকে লিখলেন আপনারা কিন্তু মনে রাখবেন আপনারা চা জিতেছেন। তো চ্যাট বক্স আপনারা আমাকে এখন একটু জানাতে পারেন কে কে চা জিতেছেন। আমি পরের অংশের দিকে যাচ্ছি, এর মধ্যে আপনারা একটু লিখে আমাকে জানান কে কে চা জিতে গেছেন চ্যাট বক্সে। ওকে, সো প্রশ্নটা ক্ষেত্রে আপনারা খেয়াল করুন, যতক্ষণ সবাই হচ্ছে চা যারা জিতেছে তারা আমাকে জানাচ্ছে চা বিজয়ী। আর বাকিরা আপনারা একটু খেয়াল করুন যে স্ক্রিনে আমরা এখন খেয়াল করছি এই দুটো, এটা আমাদের হচ্ছে প্রথম কিউ কার্ড। হ্যাঁ, এটা আমাদের প্রথম কিউ কার্ড। সো চয়ন ঠিক আছে। আর এবার আপনারা খেয়াল করুন এটার সাথে পরের কিউ কার্ডটার আমাদের কোনো মিল আছে কিনা। Describe a big city you would like to visit. You should say which big city you would like to visit. How would you travel there? What would you do there? Explain why would you like to visit this big city. না, এবার আপনাদের জন্য আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, জন wants to talk about Paris
এই কিউ কার্ডটার ব্যাপারে জন হচ্ছে প্যারিসের কথা বলতে চায়, যেখানে সে গত বছর গিয়েছিল। এই প্যারিস নিয়ে জন কি বলতে পারবে নাকি পারবে না? হোয়াট ইউ থিঙ্ক? চ্যাট বক্সে ইয়েস নো বলেন তো দেখি সবাই আমাকে। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মধ্যে দেখি কে কে বলতে পারছে। প্যারিস নিয়ে বলা যাবে নাকি যাবে না? যাবে, যাবে না, যাবে, যাবে না, যাবে, যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। 10 সেকেন্ড প্রায় শেষ। গ্রেট। আমি আপনাদের মধ্যে থেকে একজনকে বলছি। চয়ন হচ্ছে আমাদের আগের বারের চা বিজয়ী। চয়ন, আপনি একটু আনমিউট করুন তো দেখি। চয়নের সাথে আমরা একটু কথা বলি এই বিষয়টা। কই চয়ন, কই? দেখি আসসালামু চয়নকে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চয়ন, জন হচ্ছে প্যারিসের কথা বলবে, যেখানে সে গত বছর গিয়েছিল, এবং সেই কথাটাই বলবে যে আমি গত বছর প্যারিসে গিয়েছিলাম, প্যারিসের এই জিনিসগুলো আমার ভালো লেগেছিল, এটা বলবে। ওর বলার অ্যাপ্রোচটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে চয়ন, তোমার কি মনে হয়? আম, স্যার এটা ভুল হচ্ছে। ওর এটা কারণ ভুল হইতেছে, হচ্ছে, কারেক্ট কেন? চয়ন, কেন ভুল হলো? স্যার এখানে বলতে চাইছে যে উড ইউ লাইক ভিজিট, মানে তুমি যাবে, মানে তুমি যাও নাই এমন ইন্ডিকেশনটা কোন হচ্ছে একটা জায়গা। ভবিষ্যতের দিকে, উইল যদিও বলেনি। উইল না বলার কারণ হচ্ছে সম্ভাবনার অর্থে চয়ন মিট হয়ে গেছে আবার। হ্যাঁ, উড। স্যার উড আমি কেন পড়ছি। বলেছে চয়ন? কারণ হচ্ছে উইল হচ্ছে খুব কনফার্মের ক্ষেত্রে বলে, বুঝছো? তো উইল এবং উড, উড হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে, কিন্তু উডের ইউজটা আছে। এটা হচ্ছে অক্সিলারি ভার্বের একটা ইউজ, যে উড হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে বলে। সো এখানে উড ইউজ হলেও চয়ন যেটা সবাইকে, আপনাদের সবাইকে বলছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আসলে চয়ন ভবিষ্যতের কথা বলছে, তাই না? তাই জি জন স্যার। যদি বলে প্যারিস, যেখানে সে গত বছর গিয়েছিল, সেটা কিন্তু আসলে তার হবে না। চয়ন, আপনি কোন দেশে, কোন শহরের, বড় শহরের কথা বলবেন যেখানে আপনি যেতে চান ভবিষ্যতে? আই উড সে লন্ডন ডেফিনেটলি। লন্ডন। ঠিক আছে, ওকে। সো আমরা সবাই আশা করি মোটামুটি ক্লিয়ার হলাম যে এখানে কিন্তু জনের কথা ঠিক হবে না, আমাদের চয়নের কথা শুনতে হবে, যেখানে আসলে আমাদের ভবিষ্যতের কথা বলতে বলছে। সো এখানে আমরা প্রশ্নগুলোকে দেখে রাখলাম, সবাই একটু খেয়াল করুন, এই প্রশ্নগুলোকে আপনারা একটু ফলো করুন। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। এবার আমরা কেমব্রিজ 17-এর টেস্ট 3 এবং 4 দেখব। আপনারা একটু প্রশ্নগুলো দেখে নেন। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমব্রিজ 17-এর টেস্ট 3 এবং টেস্ট 4 এর প্রশ্নগুলোকে। দেখুন সবাই, ডিসক্রাইব আ মনুমেন্ট দ্যাট ইউ লাইক। You should say what this monument is, where this monument is, what it looks like, and explain why you like this monument. Monument মানে স্ট্যাচু বা স্কাল্পচার, রাইট? সো ধরুন একটা এটা লেখার দরকার নেই, আনমিউট করে কেউ আপনারা বলতে পারেন কোন একটা মনুমেন্টের কথা বলতে পারেন, কোনটা আপনাদের মাথায় আসতেছে, কোন একটা জিনিস। স্মৃতিসৌধ। বলেন, কোনটা আইফেল বলেন? টাওয়ার। আইফেল টাওয়ার, হ্যাঁ আইফেল টাওয়ার হবে। স্মৃতিসৌধ। স্ট্যাচু অফ লিবার্টি হবে, স্মৃতিসৌধ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই শহীদ মিনার, রাইট, শহীদ মিনারও কিন্তু একটা শহীদ মিনার, মনুমেন্ট। স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ, এগুলো সবই হচ্ছে মনুমেন্ট। তো এর মধ্যে থেকে যে কোনো একটা মনুমেন্টকে আমাদের বলতে হবে। ওকে, এবার লাস্ট কিউ কার্ডটা, ওই বইয়ের কেমব্রিজ 17-এর 4টা কিউ কার্ড আছে, লাস্ট কিউ কার্ডটা দেখি। ডেসক্রাইব অ্যান অকেশন ওয়েন ইউ হ্যাড টু ডু সামথিং ইন হারি। কোন একটা অকেশন যখন আপনাকে খুব তাড়াহুড়ো করে কিছু একটা করতে হয়েছিল। হোয়াট ইউ হ্যাড টু ডু, ওয়াই ইউ হ্যাড টু ডু দিস ইন হারি, হাউ ওয়েল ইউ ডিড ইট, and explain how you felt about having to do that in a hurry. তাড়াহুড়ো করে কোনো একটা জিনিস আপনাকে করতে হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়তো ছিল, কোথাও জার্নি হয়তো ছিল, রাইট? এরকম কোন একটা কাজ ছিল। নাও আপনারা যদি 4টা কিউ কার্ডকে একটু তাকান, 4টা কিউ কার্ডের প্যাটার্ন মানে স্ট্রাকচারের মধ্যে একটা মিল আছে, দেখুন তো আমার কথাটা ঠিক কিনা। আমি বলবো সবগুলো কিউ কার্ডেরই 3টা ক্লিয়ার ভিজিবল অংশ থাকে। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, 3টা কিউ কোশ্চেন, এবং একটা এক্সপ্লেনিং কোশ্চেন। আপনারা একটু দেখুন তো আমার কথা ঠিক আছে কিনা। টপিক সেন্টেন্স, 3টা কিউ কোশ্চেন, এক্সপ্লেনিং কোশ্চেন, রাইট, তাই না? ওকে, সো যদি তাই হয়ে থাকে তার মানে এটার ভিতরে প্যাটার্ন আছে, এবং যেখানে প্যাটার্ন আছে সেটাতেই কিন্তু প্রিপারেশন নেওয়া যায় ওই প্যাটার্নটাকে টার্গেট করে। এখন প্রশ্ন হচ্ছে এই কিউ কার্ডের ক্ষেত্রে আমরা কিভাবে আসবো আসলে। তো আমি আবার আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি, আপনাদের প্রথমে 4 থেকে 5 মিনিট এক্সামিনার আপনার সাথে প্রশ্ন জিজ্ঞেস করবে, করার পর সে হচ্ছে অ্যানাউন্স করবে
যে আপনাদের এবার কিউ কার্ডের পার্ট শুরু হতে যাচ্ছে। কিউ কার্ডের পার্ট শেষ হওয়ার পর আবার ওরা অ্যানাউন্স করবে যে এবার আপনাদের পার্ট 3 শুরু হতে যাচ্ছে। তো যখন কিউ কার্ডের পার্টটা শুরু হলো, আপনাদের সামনে একটা কিউ কার্ড দিবে, একটু কাগজ কলম দিবে, ওকে, এবং আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য একটু সময় দিবে। এই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু হাতের কাছে কাগজ কলম থাকলে নিয়ে নেন। আমাদের সামনে কাগজ কলমের একটা প্র্যাকটিস আছে সবাই, হ্যাঁ, একটু হাতের কাছে কাগজ কলম আপনারা নিয়ে নেন। কাগজ এবং কলম, একটু পরে আমাদের একটা প্র্যাকটিস আছে। তো এখন আমি আপনাদেরকে কিউ কার্ডের প্রেজেন্টেশন, এই ধরনের কিউ কার্ডের ক্ষেত্রে একটা কিউ কার্ড দিবে এবং সেটার ক্ষেত্রে আপনাদের কিছু বেসিক ইনফরমেশন জেনে রাখা দরকার, সেটা বলতে যাচ্ছি। কিউ কার্ড প্রেজেন্টেশনের আছে আমাদের দুটো অংশ। প্রথম অংশ হচ্ছে যে আপনাদেরকে প্রিপারেশন দিতে দেওয়া হবে 60 সেকেন্ডসের। 60 সেকেন্ডসের এই প্রিপারেশন টাইমে আপনি নোট নিতে পারবেন। আপনাকে পিস অফ পেপার এবং পেন দেয়া হবে। নাও মনে রাখবেন, আপনাদের স্পিকিং কিন্তু হতে পারে ফেস টু ফেস অথবা ভিডিও কনফারেন্সে। ভিডিও কনফারেন্সে যদি হয় সেক্ষেত্রে এখন যেভাবে আমরা কথা বলছি, বাট চেহারা অবশ্যই দেখাতে হবে, তাই না? আপনি কিন্তু বোথ কেসেস, উভয় ক্ষেত্রে আপনাকে সেন্টারে যেতেই হবে। সেন্টারে যাওয়ার পর আপনাকে একজন এক্সামিনারের সামনাসামনি পরীক্ষা হতে পারে, অথবা সেন্টারে যাওয়ার পর আপনাকে ভিডিও কনফারেন্সে একজন এক্সামিনারের সাথে কথা বলতে হতে পারে। বোথ কেসেস আপনাকে পিস অফ পেপার এবং পেন দিবে আইডিয়া জেনারেশনের জন্য। 1 মিনিট সময় দেওয়া হবে। তো প্রথমে আপনাকে কিউ কার্ডটা স্ক্রিনে দেখাবে বা হাতে দিবে। কিউ কার্ডটা দেখার পরে আপনি হচ্ছে 1 মিনিট সময় পাবেন নোটস লেখার জন্য। এই নোটটা কিভাবে লিখতে হবে আজকে আমাদের পরের অংশে এটার উপর ট্রেনিং আছে, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। 1 মিনিট নোট লেখার পরে এবার আপনাকে স্পিচ দিতে হবে। স্পিচটা হবে হচ্ছে 90 থেকে 120 সেকেন্ড, মানে 1.5 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত আপনাদের প্রেজেন্টেশনটা দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখুন, 90 সেকেন্ডের আগে থামা যাবে না, 120 সেকেন্ডের উপরে যাওয়া যাবে না। তো এর মধ্যে আপনাদের থাকতে হবে আসলে। ঠিক আছে, কিউ কার্ডের যে প্রেজেন্টেশনটা দিবেন, 1.5 মিনিটের কম বলা যাবে না, 2 মিনিটের বেশি আপনাকে বলতে দিবে না। 1.5 মিনিটের কম বলা যাবে না, 2 মিনিটের বেশি বলতে দিবে না। এই সময় কিছু পয়েন্টের দিকে আপনারা খেয়াল করুন। আচ্ছা, যারা ফোনে আছেন, ফোনে যারা জয়েন করেছেন তাদেরকে একটা জিনিস একটু মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আজকে অনেকে নতুন জয়েন করেছেন। আপনারা অনেকে যারা ফোনে জয়েন করেছেন, আপনারা এভাবে যদি ফোনটা ধরে থাকেন, এটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, আপনাদেরকে অনুরোধ করবো ফোনটাকে এভাবে ঘুরিয়ে ধরতে, তাহলে এটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। ল্যান্ডস্কেপ মোডে আসলে দেখবেন যে ফোনটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে এবং আপনাদের দেখতে সুবিধা হবে। যারা ফোনে আছেন এটা আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করেন যে হ্যাঁ, আপনারা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমাকে আনমিউট করে বললেও চলবে। সবাই কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? এই নিচের লেখাগুলো কি দেখা যাচ্ছে, না জুম করতে হবে আমার একটু? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার এগুলো ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। দেখা দেখা যাচ্ছে, জি যাচ্ছে। রাইট? স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, জি ঠিক স্যার। আছে। ওকে, সো এখানে দেখুন কয়েকটা পয়েন্ট আমি আপনাদের জন্য রেখেছি। প্রথম পয়েন্টটা হচ্ছে, এক্সামিনার আপনাদের কোনো প্রশ্ন এই সময় জিজ্ঞেস করবে না। আপনাকে সে একটা কিউ কার্ড দিল, আপনি 1 মিনিট প্রিপারেশন নিলেন, এরপর আপনাকে বলবেন বলা শুরু করো, প্লিজ স্টার্ট, বলে সে টাইমার চেক করা শুরু করবে। যদি কম্পিউটার বেজে আপনার পরীক্ষা হয়, মানে ভিডিও কনফারেন্সে, স্ক্রিনে আপনি টাইমার দেখতে পাবেন। যদি ফেস টু ফেস হয় আপনি টাইমার দেখতে পাবেন না। আপনাকে এখন থেকে এমন ভাবে প্র্যাকটিস নিতে হবে, করতে হবে আমার সাথে, তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে আপনার স্পিচটা 1.5 মিনিট ক্রস করেছে কিনা। এটাই হচ্ছে হচ্ছে জাস্ট আপনার দরকার। 1.5 মিনিট ক্রস করেছে এইটুকু বুঝলেই আপনার চলবে। কিন্তু আপনি যদি 1.5 মিনিটের আগে থেমে যান, কারণ আপনি বুঝতে পারেন না আপনার 1.5 মিনিট হয়েছে, তাহলে কিন্তু স্কোর কাটা যাবে। তো আপনার জাস্ট ট্রেনিংটা এটার জন্য দরকার যে 1.5 মিনিট ক্রস করেছে কিনা। তো এক্সামিনার আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। আপনিও আপনার কিউ কার্ডের যে প্রশ্নগুলো আছে প্রেজেন্টেশন দেওয়ার সময় সেগুলোকে মেনশন করবেন না। আজকে আমি আপনাদেরকে এটার উপর আরেকটু ট্রেনিং দিব, হ্যাঁ। তো এটা জাস্ট আগে বলে রাখলাম যে প্রেজেন্টেশনের সময় প্রশ্নগুলোকে মেনশন করা যাবে না, এটা আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি সামনে।
ইউ ক্যান লুক অ্যাট ইয়োর নোটস, আপনি নোটের দিকে তাকাতে পারেন, আবার এক্সামিনের দিকে তাকাতে পারেন, কোনো সমস্যা নেই। হুম, একটু নোটের দিকে তাকাবেন, আবার এক্সামিনের দিকে তাকাবেন, হ্যাঁ, আই কন্ট্যাক্ট এভাবে মেনটেন করুন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কোশ্চেনকে মিস করা যাবে না। কিউ কার্ডের যে কিছু কিউ কোশ্চেন ছিল এবং এক্সপ্লেনিং কোশ্চেন ছিল, মনে আছে? ওই প্রশ্নগুলো কোনোটা যেন আপনার প্রেজেন্টেশনে মিস না হয়। মিস হলে ভালো স্কোর কাটা যাবে কিন্তু। ঠিক আছে? সো এই যে কয়েকটা জিনিস আপনারা মনে রাখেন, এক্সামিনার আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না, আপনি কোনো প্রশ্ন মেনশন করবেন না, আপনি নোটের দিকে তাকাতে পারবেন, এবং আপনি কোনো প্রশ্নকে আম, আম, হ্যাঁ, আপনি কোনো প্রশ্নকে মেনশন করবেন না, কিন্তু আপনি আবার কোনো প্রশ্নের জবাবকে মিসও করবেন না। কিভাবে এটা মেনটেন করা পসিবল? যতটা কঠিন মনে হচ্ছে, আসলে জিনিসটা কঠিন নয়। আমি আপনাদেরকে সহজ একটা প্ল্যান এখন দিব। সবাই কাগজ কলম রেখেছেন তো, রাইট? এক দুইজন একটু আনমিউট করে আমাকে বলেন তো যে হাতের কাছে কাগজ কলম আছে কিনা। দেবযানী কাগজ কলম আছে, চয়ন, অদিতি আছে কাগজ ইয়েস ভাইয়া, কলম স্যার, আছে, ইয়েস কাগজ স্যার, কলম আছে আছে। স্যার। জি স্যার, ইয়েস রুবাইত স্যার, কাগজ কাছে আছে কলম কই? স্যার। আছে। জি স্যার, আছে। ইয়েস স্যার। রুবাইতের কাছে নিশ্চয় নেই। রুবাইত, ফাঁকিবাজ কই? রুবাইত কই? স্যার আমি টেবিলে বসে আছি আছি। রুবাইত, মিথ্যা কথা বলিস না কিন্তু। আসলে কাগজ সত্যি কলম স্যার। আছে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, কাগজ কলম কেন চাইলাম? বুম, আমরা প্রথম যে 1 মিনিট সময় পাচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য, এই 1 মিনিট সময়ে আমরা কাগজ কলমে একটা বক্স এঁকে ফেলবো। বক্সের ভিতরে আমরা প্রথম কোশ্চেনের আইডিয়া, তারপর দ্বিতীয় কোশ্চেনের আইডিয়া, তারপর তৃতীয় কোশ্চেনের আইডিয়া এবং এক্সপ্লেনিং কোশ্চেনের আইডিয়া আমরা লিখবো। এইভাবে বোরিং ভাবে বললে আপনাদের মনে থাকবে না। তো চলেন আমরা একটু হাতে কলমে দেখি জিনিসটা। ওকে, ধরেন আপনাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হয়েছে। ধরেন আপনাদেরকে কিউ কার্ড দেওয়া হয়েছে এইটা। ঠিক আছে, এটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, তাই না? এবার সবাই একটু কাগজ কলমের হাতে নেন। এবার এটা দেখার পরেই আপনাদের এবার হচ্ছে এক্সামিনার বলছে যে আপনাদের হচ্ছে, আচ্ছা সৈকত, ঠিক আছে, সেটা জেনে রাখো আর কি ব্যাপারটা, ঠিক আছে? আর যদি না বুঝো আমাকে বললো কিন্তু, হ্যাঁ, যে ভাই আমি বুঝতে পারিনি। ওকে, তো যা হোক, যাদের কাছে কাগজ কলম আছে আমরা হচ্ছে এবার একটু দাগাদাগি করি। ঠিক আছে, আমরা হচ্ছে এই কিওয়ার্ডটা পেয়েছি, 1 মিনিট সময় টাইমারটা স্টার্ট হয়ে গেছে। চট করে আমাকে এখন কি করতে হবে? আইডিয়া লিখতে হবে। আইডিয়াটা লেখার জন্য আপনারা এই এই প্ল্যানটা করেন, চট করে একটা বক্স আঁকেন, বক্স রেখে এদিকে 3টা দাগ দিয়ে দেন। এখন আপনার প্ল্যান হচ্ছে, এখানে যে প্রথম কোশ্চেনটা আছে, রাইট, এইটা হচ্ছে আমাদের ধরুন প্রথম কোশ্চেন, এইটা প্রথম কোশ্চেনটার সাথে মিলে একটা পয়েন্ট আপনি এই জায়গায় লিখবেন। দ্বিতীয় কোশ্চেনটার সাথে মিলিয়ে একটা পয়েন্ট এখানে লিখবেন। 3 নম্বর কোশ্চেনের সাথে মিলিয়ে একটা পয়েন্ট লিখবেন হচ্ছে এই জায়গায়। সেটা উল্টা দিক থেকে দেখেন। 3 নম্বর প্রশ্নকে মিলিয়ে একটা পয়েন্ট লিখবেন এই জায়গায়, এবং 4 নম্বর বা এক্সপ্লেনিং যে প্রশ্নটা আছে এইটার উপরে নিয়ে এখানে একটা পয়েন্ট লিখবেন না, এখানে আপনি ট্রাই করবেন 4টা ছোট ছোট পয়েন্ট লেখার জন্য। এইবার আপনারা আমাকে সবাই হেল্প করবেন আনমিউট করে, এটা আপনাদের চ্যাট বক্সে লিখতে হবে না, আপনারা মুখে আমাকে হেল্প করতে পারবেন। ডেসক্রাইব দ্য নেইবারহুড ইউ লিভড ইন ওয়েন ইউ ওয়ার এ চাইল্ড। প্রথম কোশ্চেন বলেছে ওয়ার ইন ইউর টাউন অর নেইবারহুড ওয়াজ। তাহলে বলেন তো দেখি, আমি এখন আমার নেইবারহুডটা ছিল হচ্ছে জাকির হোসেন রোড, লালমাটিয়া। আমি কোথায় লিখবো এটা? এই জায়গায়, রাইট? বক্সের ভিতরে। বক্সের ভিতরে, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমার কি পুরো কথাটা লেখার দরকার আছে? আই ওয়াজ নো, নো। বর্ন? নো না, নো তাই নো, না? শুধু শুধুমাত্র ওই জায়গার নাম, লালমাটিয়া, হ্যাঁ, জায়গার নাম লালমাটিয়া। লেখা। ওকে, রাইট, ঠিক আছে। আমার জি, এখন জি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ পিপল লিভড দেয়ার। পুরো হুম, কথা লেখার দরকার নেই, তাই না? একটা হ্যাঁ। হ্যাঁ। জায়গায় কেমন ধরনের মানুষজন বসবাস করে, ধরেন আমার ওইখানে হচ্ছে সব চাকরিজীবীরা বা টিচাররা ছিল, আসলে টিচিং কোয়ার্টার ছিল এটা, আসলে টিচার্স কোয়ার্টার। তাহলে আমি এইটাই লিখি, টিচার্স এন্ড বিজনেসম্যান। আচ্ছা, টিচার্স এন্ড বিজনেসম্যান। এন্ড তো আমার অত বড় করে লেখার দরকার নেই, আমার তো হচ্ছে তাড়াতাড়ি, তাই না? আমি হচ্ছে এইভাবে লিখে দিলাম, বিজনেসম্যান।
হয়ে গেল। many kinds of হ্যাঁ, তো যেভাবে লিখলাম আমার মনে থাকবে আর কি। হ্যাঁ, বলার সময় আমি একটু ডিটেল হয়তো বললাম, কিন্তু আমি কিন্তু এখন ছোট করেই লিখলাম। হোয়াট ইট উড লাইক টু লিভ ইন দিস নেইবারহুড, এখানে থাকতে আমার কেমন লাগতো। অনেক কিছু কিন্তু আমার বলার উপায় নেই, একটা বা দুইটা শব্দ আমাকে বলতে হবে। কেউ কোন আইডিয়া কি লিখতে পারি আমি? ওখানে থাকতে আমার কেমন লাগতো, এক বা ভালো গ্লুড অ্যান্ড দুই শব্দ। লাগতো। ফ্রেন্ডফুল, গ্লুড অ্যান্ড ফ্রেন্ডফুল বলতে পারা যেতে পারে। কমফোর্টেবল, তাই না? Comfortable. কমফোর্টেবল লাগতো, হ্যাপি লাগতো আমার। শৈশবে আমরা সবাই খুবই খুশি, সুখেই ছিলাম আসলে। ওকে, এবার লাস্ট হচ্ছে এই জায়গায় আমার কিছু পয়েন্ট তৈরি করতে হবে, এবং এখানে একটা পয়েন্ট তৈরি করা যাবে না, যেহেতু আমাকে 1.5 মিনিট ক্রস করতে হবে। সো আমি এই জায়গাটাকেই হচ্ছে ফোকাস করব, যে এখানে আমি 4টা পয়েন্ট বলার চেষ্টা করব। এক্সপ্লেন ওয়াইদার ইউড লাইক টু লিভ ইন দিস নেইবারহুড ইন দ্য ফিউচার। আমি ইয়েস লিখলাম, ঠিক আছে। ইয়েস এর পরে আমাকে কিছু ভালো কথা লিখতে হবে এই জায়গাটার ব্যাপারে। কি কি লেখা যেতে পারে বলেন তো দেখি এই জায়গার ব্যাপারে। আপনাদের নিজেদেরটার ব্যাপারেই বলেন। আপনারা যেখানে বসবাস করতেন ওই জায়গাগুলো ভালো কেন? সেফ, তাই না? একটা একটা বলা যেতে পারে সেফ। আমি ট্রাঙ্কুয়েল। আমি আরেকটা জিনিস বলি যে নেইবারস, Good নেইবারস neighbors. হ্যাঁ, আর ফ্রেন্ডলি। গুড লিখলে মনে হয় ভালো হতো, জায়গা কম লাগতো। ফ্রেন্ডলি, সেফ, নেইবারস আর ফ্রেন্ডলি বলেছি। আর আমি আরেকটা জিনিস বলতে পারি হচ্ছে যে আহ ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের কথা বলবো, ট্রান্সপোর্টেশন। আরেকটা পয়েন্ট আমি হচ্ছে লিখতে চাচ্ছি না, এই পয়েন্টটা আমি আপনাদের জন্য ওপেন রাখতে চাচ্ছি। এই পয়েন্টটা আপনারা একটু 15 সেকেন্ডের মধ্যে চ্যাট বক্সে একটা করে পয়েন্ট আপনারা সবার সাথে শেয়ার করতে পারবেন কিনা। আমি একটু নো ওয়ান দিয়ে আবার স্টার্ট করছি, ঠিক আছে? আমি 15 সেকেন্ডসের জন্য এবার চ্যাট বক্সটা ওপেন করব। আপনারা এই পয়েন্টগুলোর বাইরে একটা পয়েন্ট অ্যাড করুন। নেইবারহুডে থাকার ফজিলত কি, মানে ওই নেইবারহুডে কেন আপনি আবার থাকতে চান। চ্যাট বক্স ওপেন হতে যাচ্ছে এখন। স্টার্ট, লেখা শুরু করুন। একটা পয়েন্ট জাস্ট বলুন, যার মাথায় যা আসে। হেল্পফুল পিপল বলেছেন, স্টিফেন বলেছেন সাপোর্টিভ, ট্রাঙ্কুয়াইল, সিকিউরিটির কথা বলেছেন। হুম, হামিদুল লিখছেন এনভায়রনমেন্ট। অনেকে ডিরেক্ট মেসেজ লিখছে, তো তাই সবাই হচ্ছে দেখতে পাচ্ছে না। আপনারা কিন্তু গ্রুপের সবাইকেই লিখতে পারবেন। কোঅপারেটিভ পিপল, কোঅপারেটিভ, নেইবারস আর ফ্রেন্ডলি বলছি তো, এইটা আর লেখার দরকার নেই। মাসুম এনভায়রনমেন্টের কথা, ও না, এনভায়রনমেন্টের কথা লিখে নেই। হ্যাঁ মাসুম ঠিক আছে। হাবিবুর বলছেন হেল্পফুল পিপল, হেল্পফুল পিপলের কথা আসলে বলে ফেলছি। পিসফুল, হ্যাঁ বলা যেতে পারে। হেলথ কেয়ার ভালো আছে, এটা বলা যেতে পারে। মিথ্যা কথা বললে তো আর সমস্যা নেই। রুবাইদ লিখছে আবেগ। মসজিদ আছে ওখানে, ওয়েল ডেভেলপড আছে। গুড জব, ঠিক আছে। সো এই জায়গায় আমরা একটু থেমে যাচ্ছি সবাই। সো এই হচ্ছে আমাদের 1 মিনিটের মধ্যে এই পয়েন্টগুলো তৈরি করতে হবে। সো আমরা যখন 1 মিনিটের মধ্যে পয়েন্টগুলো তৈরি করব, এটা দেখতে অনেকটা এরকম হবে। ওকে, সো দিস ইজ বক্স অ্যাপ্রোচ। বক্স অ্যাপ্রোচের আইডিয়া। এখন আপনারা বলতে পারেন যে স্যার, বক্স অ্যাপ্রোচের ফজিলতটা কি আসলে? বক্স অ্যাপ্রোচের ফজিলত হচ্ছে যে আপনি যদি বক্সে এইভাবে আইডিয়াগুলো লেখেন, এখন আপনি জানেন যে আপনার স্পিচটা শুরু করতে হবে এই জায়গা থেকে। এখান থেকে আপনি হচ্ছে এখানে যাবেন, আপনি জানেন এটা। এখান থেকে এখানে যাবেন, এবং এইখানে এসে আপনি বলতে 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 শেষ করে দেবেন। আপনার কোনো মতেই কোনো কোশ্চেন মিস হওয়ার বা আপনার অর্গানাইজড ওয়েতে, মানে কোহেরেন্স যেটাকে বলে আর কি, ধারাবাহিকতা, তাই না? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স যেটা বলেছিল, ধারাবাহিকতাটা মিস হওয়ার কোনো চান্স নাই। কিন্তু আপনি যদি অন্যভাবে আইডিয়া লেখেন, দেখা যায় যে কোনো একটা কোশ্চেন আপনার মিস হয়ে যেতে পারে, একটু হ্যাজার্ডাস লাগে। তো এইভাবে লিখলে আপনি দেখতে পাবেন সবসময় কিউকার নিয়ে বলার ক্ষেত্রে 1 মিনিটের ভিতরে আইডিয়াটা জেনারেটও করা যায়, এবং প্রেজেন্টেশনটাও খুব ইজিলি দেওয়া যায়। আপনাদের হয়তো একটা দুটো সেশন প্র্যাকটিস একটু লাগবে, সেইটা আমরা আয়োজন করব। প্র্যাকটিসের পর আপনারা দেখতে পাবেন যে এটা নিয়ে আপনারা ইজিলি বলতে পারছেন। ওকে, তো এখন আবার আমি আপনাদের সবাইকে আনমিউট করার অপশন দিচ্ছি, কারণ এখন আপনারা এই বক্স অ্যাপ্রোচ যদি বুঝে থাকেন, আমার সাথে একটু আপনারা কল্পনা করেন সবাই। তো কল্পনা করেন আমরা হচ্ছে ডেসক্রাইব এ মনুমেন্ট, যেমন স্ট্যাচু, এটার ব্যাপারে একটা আইডিয়া জেনারেট করছি। আমার মাথায় এই জিনিসগুলো ঘুরতেছে,
ঠিক আছে? বলেন তো দেখি আমি কি কি ভাবতেছি। বলেন তো আমি কোন মনুমেন্টের কথা ভাবতেছি। ইমরান, সাজ্জাদ, মাসুম, বলেন তো সবাই। স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের ইংলিশ কি? ওরে মূর্খ, মনু ইংলিশ কি? মার্টার মনুমেন্ট। মার্টার্স। হ্যাঁ, ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, তাই না? আচ্ছা, তারপর আমি ম্যাপ ভাবতেছি কেন বলেন তো দেখি। এটা স্মৃতিসৌধের এলাকাটাতে বর্ণনা করতে হবে, এটা কোথায় হ্যাঁ, এই যে সেকেন্ড অবস্থিত। কোশ্চেন হচ্ছে ওয়্যার ইট ইজ, তাই না? এইটা। Where it is located. তো স্মৃতি ন্যাশনাল মার্টার মেমোরিয়ালটা কোথায় আসলে সবাই, জাতি কোথায়? সাভার। সাভার। আবার সাভার। নবীনগর। হ্যাঁ হ্যাঁ, ঢাকার সাভার। ওয়্যার ইট লুকস লাইক বলতে আমার মাথায় এই ছবিগুলো ভাসতেছে। বলেন তো আমি কি ভাবতেছি। আপনারা কি Triangle. ট্রায়াঙ্গেল। ন্যাশনাল মার্টারটা দেখছেন সবাই? জি স্যার। স্মৃতিসৌধ দেখেছেন? জি জি স্যার। স্যার। স্মৃতিসৌধ পাশ থেকে দেখলে কিন্তু এরকম, তাই না? জি। হ্যাঁ, জি এখানে দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা বলেন তো আমার মাথায় কি ভাসতেছে এইগুলো দিয়ে, এটা দিয়ে কি ভাবতেছি আমি? দেখে ট্রায়াঙ্গেল এন্ড Triangle. বার্ড, ফ্লাইং ট্রায়াঙ্গেল বার্ড, ভাবছি, বার্ডের মতো। Triangles or flying ফ্লাইং birds? বার্ড। Flying হ্যাঁ। birds. সো মুক্ত এই পাখি। হ্যাঁ, so এই পয়েন্টস গুলো আমার মাথায় কল্পনা হচ্ছে, আপনাদেরও এইভাবে আসলে কল্পনা আসবে মাথায়, রাইট? আপনার মাথায় এরকম কিছু আইডিয়াস আসবে। নাও এই আইডিয়া গুলোকে আমি চাই আপনারা এইভাবে পয়েন্টে রূপান্তর করে ফেলবেন। যে মনুমেন্টটা হচ্ছে ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, সাভার বাংলাদেশে এটা অবস্থিত। এটা দেখতে একটা ট্রায়াঙ্গেল এবং যেন একটা বার্ড রেডি টু ফ্লাই, তাই না? বার্ড উড়ে যাচ্ছে। আর আমি এখানে হচ্ছে কিছু পয়েন্ট লিখেছি, দেখেন পয়েন্টগুলো ঠিক আছে কিনা। বিউটিফুল স্ট্রাকচার, গ্লোরিয়াস হিস্ট্রি, অবভিয়াসলি, কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কথাটা আমি লিখি নাই। আমার আইডিয়া হচ্ছে যে কাম অ্যান্ড কোয়াইট দেখলে আমি মুখে বলতে পারবো যে ইট হ্যাজ কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। 4 নম্বর পয়েন্ট আমি বাদ রেখেছি যথারীতি আপনাদের জন্য। 15 সেকেন্ড সময়, চ্যাট বক্সটা ওপেন হতে যাচ্ছে এখন। ন্যাশনাল মার্টার মেমোরিয়ালের ব্যাপারে কেন এটাকে আমি পছন্দ করতে পারি, একটা পয়েন্ট আপনাদেরকে এখন চ্যাট বক্সে লিখতে হবে। সবাই একটু রেডি হন। বেস্ট লজিক যে দিবে তার পয়েন্টটাকে এখানে আমি অ্যাড করে দিব। রেডি, স্টেডি, গো। 30 সেকেন্ডস। সবাই একটু লেখার চেষ্টা করেন ন্যাশনাল মেমোরিয়াল, মার্টার্স মেমোরিয়ালের আর এক্সট্রা কি বলা যেতে পারে 4 নম্বরে। 30 সেকেন্ডসের মধ্যে লিখুন চ্যাট বক্সে। স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, historical, bravest past, historical place related to our history। এটা 2 নম্বরে কিন্তু হয়ে গেছে, গ্লোরিয়াস হিস্ট্রি। রিপিট করেন না, হ্যাঁ দেখেন, রিপিটেশন যেন না হয়। যে তিনটা বলেছি এর বাইরে কিছু। নৃশংসতার ইংরেজি কি স্যার? ক্রুয়েলটি, ক্রুয়েলটি, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম ফাইটার, স্যাক্রিফাইস। ওকে, টাইম শেষ। সো আমি হচ্ছে নিলাম স্যাক্রিফাইস অফ দ্য মার্টার, এইটা আমার হচ্ছে বেশি পছন্দ হয়েছে সবগুলোর মধ্যে। তো স্যাক্রিফাইস অফ দ্য মার্টার এটা কয়েকজন বোধহয় বলেছেন, আপনারা হচ্ছে আরেকটা এক্সট্রা চা জিতে গেলেন। কারা কারা চা জিতছেন আমাকে জানায় রাখেন। সেকেন্ড চাটা কারা কারা জিতলেন। স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, এটা আমার পছন্দ হচ্ছে। তো ধরেন এটা আমি রাখলাম, এটা আমরা পরে বলার সময় বলবো। তা এখন পর্যন্ত আপনারা সবাই মোটামুটি ওকে কিনা? এইবার আপনাদের জন্য একটা কাজ আছে আমাদের ক্লাসে। আমরা লাস্ট হাফে জয়েন করতে যাচ্ছি, তখন আমরা আরো প্রেজেন্টেশন স্যাম্পল অ্যান্সার দেখবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট কাজ একবার করব। এই কাজটার জন্য আমরা জয়েন করব ব্রেকআউট রুমে। একটা সেকেন্ড, আমি একটু কাজ করে নিচ্ছি। ইয়েস স্যার। ওকে, জিলুর রহমান স্যার, এবার আপনি হচ্ছে পুরো প্রেজেন্টেশনটা আরেকবার সবার উদ্দেশ্যে পড়ুন। তো এটাতে আসার আগে জিলুর স্যার আমরা হচ্ছে প্রথমে বলে নেব আপনাকে এভাবে যে ইওর প্রিপারেশন টাইম হ্যাজ বিন ওভার, সো ক্যান ইউ স্টার্ট নাও। তারপর জিলু শুরু করে দেবেন, শুরু করে দেবেন। Okay. Monuments are very important for any nations. I like many monuments for my country and abroad. Among them, I'm going to talk about one. The monument I like is the National Independence Memorial. It is located at Savar, which is near to our capital Dhaka.
This monument is actually very attractive to look at. Its shape is a triangle and the structure has some wings. It looks like a bird that is ready to fly. I like this monument for various reasons. First of all, it is a very beautiful structure. People from many countries come to see this beauty. Moreover, our National Independence Memorial is a reminder of our glorious history. It reminds us of our previous generation who fought and sacrificed their lives for freedom. Furthermore, the environment of the area is very calm and quiet. I love to go there because it makes me feel peaceful. For this reason, I like this monument so much. খুব সুন্দর হচ্ছে জিল্লুর স্যার। ওকে, আউটস্ট্যান্ডিং, ভেরি গুড। আশা করি সবাই বুঝতে পারলেন জিনিসটা, রাইট? প্রেজেন্টেশনটা আমাদের হচ্ছে এরকম ভাবে হবে। দেখুন সবাই আপনারা বুঝতে পেরেছেন কিনা। 15 সেকেন্ড একটু সময় নেন, তারপর আপনাদের একটা প্রেজেন্টেশন আছে, আপনাদেরকে আরেকবার ব্রেকআউট রুমে জয়েন করতে হবে। তার আগে একটু সবাই দেখে নেন, এবং এবার আমরা আরেকবার ব্রেকআউট রুমে জয়েন করব। এবার আমাদের কিন্তু ব্রেকআউট রুমে 3 জন করে থাকবে। লেটস সি, চলুন আমরা 3 জন করে জয়েন করি। 3 জন করে আমরা ব্রেকআউট রুমে জয়েন করতে যাচ্ছি। ওকে, এবার আমাদের যে কাজটা হবে সেটা একটু বুঝিয়ে নিয়ে আমি আপনাদের ব্রেকআউট রুমে পাঠাচ্ছি। এবার আপনাদের হচ্ছে একটা প্রেজেন্টেশন দিতে হবে এই কিউকার্টের উপরে, ডেসক্রাইব এ বিগ সিটি ইউড লাইক টু ভিজিট। আপনারা ইতোমধ্যেই এটার উপরে আইডিয়া জেনারেট করে ফেলেছেন, এবং এটার উপরে আমাদের একটা স্যাম্পল অ্যান্সার ডান পাশে আমি আপনাদের মোটামুটি তৈরি করে রেখেছি। না, এই স্যাম্পল অ্যান্সার বা এই স্ট্রাকচারটা যে ফলো করে আপনাদের বলতে হবে তা না, বাট এটা আপনাদেরকে হেল্প করবে আসলে। প্রথম আপনারা বলছেন তো আজকে, তো প্রথমবার বলার জন্য এটা আপনাদেরকে হেল্প করতে পারে। So there are many big cities across the world. Among them, I'm going to talk about one. এভাবে আপনারা শুরু করতে পারেন। তারপরে দেখুন, the name of the city is বলে আপনাদের শহরের নামটা বললেন, আইডিয়াটা যেটা জেনারেট করেছেন। I would probably travel there by, দ্বিতীয় কোশ্চেনের জবাব। I would think that I think I would do many things there বলে এই যে এইটা আপনি জবাব দিলেন। And then explain why you would like to visit this city. There are many reasons why I would like to visit there. First of all, moreover, furthermore, besides. এই পয়েন্টস গুলো হচ্ছে আপনাদেরকে যেটা প্রেজেন্টেশন দিতে হবে। সো এই প্রেজেন্টেশনের মতো করে এই প্রেজেন্টেশনটা এবার আপনাদের দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা সবাই এফোর্ট দিব। মনে রাখবো, প্রথম সেশনে আমাদের যে খুব ভালো হবে তা নয়, বাট আমাদের যেন চেষ্টায় কোনো কমতি না থাকে। ওকে, ব্রেকআউট রুমটা ওপেন হতে যাচ্ছে এখন। চলুন আমরা সবাই জয়েন করি। ব্রেকআউট রুম ওপেন হয়ে গেছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই জয়েন করে ফেলুন। ওকে, এরই সাথে সাথে আমাদের আজকের সেশনটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এবার আজকের সেশনের উপরে আপনারা যারা যারা আজকের সেশনটাতে জয়েন করলেন, আপনাদের জন্য আজকের সেশনের উপরে একটা ওয়ার্কশিট আছে। ওয়ার্কশিটটার লিঙ্কটা আমি আপনাদেরকে এই মুহূর্তে ফর্মটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সুমাই আমাকে বলবে যে স্যার আমি তো আগে ফর্ম ফিল আপ করেছি, এটা তো দেননি। আই প্রমিস আজকে থেকে আপনারা ফর্মগুলো ঠিক মতো পাবেন, যেটা আমাদের আজকে মানে ঈদের পর আমাদের যেহেতু প্রপারলি সেশনস গুলো স্টার্ট হলো। চ্যাট বক্সে সবাই একটু খেয়াল করে দেখেন, চ্যাট বক্সে আপনাদের জন্য একটা ফর্ম আছে। এই ফর্মটা আপনারা এখন ক্লিক করে রাখুন বা সেভ করে রাখুন ফর্মটা। এটা আপনারা ফিল আপ করে দিন। ফিল আপ করে দেওয়ার পরপরই আপনারা হচ্ছে রিপ্লাইতে দুটো নোট পেয়ে যাবেন। আর নেক্সট ক্লাসটা আমাদের হবে হচ্ছে 7 তারিখে। ওই ক্লাসটাতে আপনারা শুরুতে আজকে যারা একটু ব্রেকআউট রুমে স্ট্রাগল করলেন, আপনারা একটু আগে জয়েন করেন, 10 মিনিট আগে। আমি আপনাদের এক্সট্রা একটা সেশন নিব আর কি, হ্যাঁ, যে ব্রেকআউট রুমে কিভাবে জয়েন করতে হবে এটার উপরে আমি একটু দেখিয়ে দেবো। থার্ড ক্লাস থেকে আপনাদের জন্য আর কোনো প্রবলেম না হয়। সুরুচি দি, ঠিক আছে? পলাশ, ফর্মে অ্যাক্সেস দেওয়া নেই। ফর্মে অফ করে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সেভ করে রাখো ফর্মটা। কোথায় এখানে দেখি, পাবলিশ, পাবলিশ, সেভ। এইবার বোধহয় হচ্ছে পাবলিশিটি তো এক্সেস অফ করা, অ্যাকসেপ্টিং রেসপন্স না, অ্যাকসেপ্টিং তো আছে, অন করা আছে তো, অন করা বারবার তো আছে। অ্যাক্সেস আছে এটা। অ্যাক্সেস চাচ্ছে মানে এনিয়ন দেওয়া নেই, হয়তো বা আপনার ওখানে আপনার না কাছে না রাখছেন, হয়তো ভিউয়ার্স মোডে রাখছেন। না না, দেয়া আছে তো। অ্যাক্সেস চাচ্ছে। রিকোয়েস্ট মেল যাবে যদি আমরা ইয়া করি, রিকোয়েস্ট মেল যাওয়ার অপশন যাবে। না তো,
উম, অ্যাক্সেস হ্যাজ বিন ও ডিনাইড শো করতেছে। আরেকবার একটু চেক করে দেখি তো। লেটস ট্রাই ইট এগেইন। এইটা এবার ট্রাই করে দেখেন তো। এইটা আবার দিস ওয়ান। এবারটা ঠিক আছে না? জি স্যার, আবার হয়েছে। ঠিক এবারটা আছে ঠিক স্যার, আছে। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা এটা হচ্ছে, হ্যাঁ, জিল্লুর, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এবার আমরা হচ্ছে হ্যাঁ, এর লাস্ট যে চ্যাটটা দিলাম, ফর্মটা দিলাম, এটাতে আপনারা একটু ফিল আপ করে দেন। আমি আপনাদের দুটো নোট পাঠিয়ে দিচ্ছি, ক্লাস 1 এবং ক্লাস 2-র উপরে। আর এটা আপনি কাইন্ডলি দিয়ে হুম, দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ এটা গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপটা আপনাদের কালকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আপনাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। একটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিসের জন্য, যে আমরা যারা স্টুডেন্ট আমরা নিজেদের মধ্যে হোমওয়ার্ক গুলোকে সলভ করে আর কি প্র্যাকটিস করব। এবং ওইখানে আমিও থাকবো, ওইখানেও আমি আপনাদেরকে গাইড করব। এবং আরেকটা হচ্ছে আপনাদের লিংক শেয়ারিং হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি, ঠিক আছে। সো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্র্যাকটিস হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো আপনাদের থাকবে। সো আজকের ক্লাসের পরে আগামী ক্লাসে আপনাদের ফেসবুক গ্রুপটা ওপেন হয়ে যাচ্ছে এবং ঈদের পরে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমি ফুল সিলেবাসটাও দিয়েছি, যে আমাদের 7 তারিখের ক্লাসের পরে আমরা সর্বমোট কত তারিখে আসলে ফুল কোর্সটা শেষ করতে যাচ্ছি। তো ফুল প্ল্যানটাই আমাদের আছে। আশা করছি আপনারা প্রপারলি সেটাতে অ্যাটেন্ড করতে পারবেন। যারা আজকে প্রথম ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন আমি তাদের তো নামগুলো দেখে রাখলাম, আপনাদের সাথে আলাদা করে আমি একটু বসবো। আপনাদের যে ক্লাসটা মিস হয়েছে সেই ক্লাসটা আমি আপনাদেরকে, নেক্সট ক্লাস তো আমাদের 7 তারিখে, আমি কালকেই দেখে আপনাদের সাথে একটু যোগাযোগ করে আপনাদেরকে কাভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। সো আপনারা যেন 7 তারিখ থেকে মোটামুটি যারা যারা আছেন আপনারা সবাই একসাথে যেন এগোতে পারেন। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাসটা এরই সাথে সাথে শেষ হলো। এই ক্লাসের উপরে একটা আমাদের ওয়ার্কশিট তো আপনাদের কাছে যাবেই, আর একটা প্রেজেন্টেশনের হোমওয়ার্ক আমি আপনাদেরকে এখন স্ক্রিনশট আছে, যেটা আমি আপনাদের যে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ব্যাচের, সেটার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি চাই এই দুটোর উপরে, দুটো কিউ কার্ডের উপরে আপনারা একটা করে রেকর্ডিং রেডি করুন। কালকে ফেসবুক গ্রুপটা ওপেন হয়ে গেলেই আপনারা সেখানে হচ্ছে আপলোড করাটা শুরু করবেন। এই মাত্র আপনারা একটু চেক করে দেখুন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্কটা, এটা ক্লাস 2 হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি, ক্লাস 2 হোমওয়ার্ক, এটা আপনাদের আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে গেছে। স্যার আমাদের বেস নাম্বার কত এটা স্যার? 602, 602 প্রিমিয়াম ব্যাচ 602 এ। তো প্রিমিয়াম ব্যাচ 602 এ দেখুন আপনাদের হোমওয়ার্কটা আপলোড হয়ে গেছে। আমরা এভাবেই হচ্ছে শুরু করে দিলাম, আমরা একদম থামবো না আসলে। আমাদের ফুল কোর্স শেষ করে ফাইনাল আইএলটিএস এক্সামিনেশন দিয়ে 7-এর উপর একটা স্কোর করে তারপর আমাদের এই জার্নিটা থামবে। আশা করছি আপনারা সবাই আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পারলেন। যারা আজকে প্রথম ক্লাস ছিলেন, কি কার্ডের ডেসক্রিপশনটা আপনাদের খুব কঠিন লেগেছে কিনা আমাকে একটু জানান। আজকে যারা প্রথম জয়েন করলেন তারা একটু জানান তো দেখি, খুব কঠিন লাগতেছে কি কার্ডটা আমিনুর মুরসালির? কঠিন মনে হচ্ছে না পারা যাবে? না স্যার, না ভাই, সহজ একবারে যাবে স্যার। মোটামুটি অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই কিউ কার্ডটার উপর প্রেজেন্টেশন দিতে পারবা ভাইয়া তোমরা আজকে? মোটামুটি খুব ভালো না হলেও চলবে, বাট যতটুকু বুঝতে পারলে এটার উপর যদি শুরু করাটা হচ্ছে জরুরি, হ্যাঁ, জার্নিটা স্টার্ট করাটা জরুরি, যেন আমরা আজ থেকে 2 মাস পরে ফুল কোর্সটা শেষ করার পরে আমরা যেন একটা আমাদের যে অভীষ্ট লক্ষ্য 7-এর লেভেল সেটাতে যেন আমরা চলে যাই। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে পার্ট 3-র উপরে, এবং সেদিন আমরা হচ্ছে প্রনাউন্সিয়েশন ফিচারের উপরে কাজ করব। চতুর্থ ক্লাসটাতে আমরা রেঞ্জ অফ ভোকাবুলারির উপর প্র্যাকটিস করব। স্পেশাল আমাদের 5 এবং 6 নম্বর ক্লাসটা শেষ হওয়ার পরে, ওই যে যেটা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস আছে 7 নম্বর ক্লাসটা, সেটা আমরা যাব। সবাইকে কংগ্রেচুলেশন আজকে ক্লাসটা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য। ভালো থাকবেন সবাই, অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা ক্লাস করলেন। সি এভরিওয়ান। আমাদের ক্লাসের রেকর্ডিংটা সেভ হয়ে থাকছে, ফেসবুক গ্রুপটা ওপেন হওয়া মাত্রই আমাদের সবগুলো ক্লাস ওখানে আমি আপলোড করে দেবো। সি ইউ।